আমরা অনেকেই জানি না অ্যাকচুয়ালি স্টুডেন্ট ভিসার জন্য আমরা কোন এজেন্সিগুলির কাছে যাব। সো আমি এর আগে একবার একটা ভিডিও বানাইছিলাম যে কোন এজেন্সির কাছে অ্যাকচুয়ালি আপনি যাবেন পেপারস জমা দেওয়ার জন্য। এজেন্সিগুলিতে যাওয়ার একটা সুবিধা আছে। সেই সুবিধাটা হলো এজেন্সিগুলি জানে যে অ্যাকচুয়ালি কোন ইউনিভার্সিটি থেকে কুইকলি পেপারস বের করা যায়, কোন ইউনিভার্সিটি আপনার টাকা মারবে না, অথবা কোন ইউনিভার্সিটি টিউশন ফি নেওয়ার পরে যদি কোনো কারণে ভিসা না হয় তাহলে সে কত কুইকলি রিটার্ন করবে টাকাটা, কোন ওয়েতে রিটার্ন করবে। সো এইটা এজেন্সিগুলি জানে, এইটা আপনি জানেন না। দেখা গেলো যে আপনি নিজে যোগাযোগ করছেন, ওদেরকে পয়সা দিয়ে দিচ্ছেন, বাট সামহাও আপনার ভিসা হইল না, তখন সেই পয়সা আপনি কী করে উঠাবেন? ওদের কাছে 5-6 বার ইমেল দিবেন, দেন ওরা টাকা দেয়, অনেক সময় ওরা আটকে রাখে, তারপরে কজ চায় যে কেন আপনি ভিসা পান নাই। দেখা গেছে আপনার ফল্টের কারণে পান নাই, তখন ওরা রিফিউজ করে যে আমরা দিতে পারতেছি না, যেহেতু তোমার ফল্টের কারণে তুমি ভিসা পাও নাই। সো বিভিন্ন কারণে অ্যাকচুয়ালি এজেন্সি চুজ করতে হয়। এটার একটা বড় জিনিস হয়েছে, আমার ছোট ভাইয়ের জন্য একবার আমি পেপারসের জন্য ইউক্রেন গেছিলাম যুদ্ধের আগে। সামহাও তার ভিসা হয় নাই ইউক্রেনে, কিন্তু ওই টাকা উঠাইতে আমার কষ্ট হয়ে গেছে। যদিও $1000 আমি নিজে গিয়ে দিয়ে আসছি যখন যুদ্ধ শুরু হয়েছে। এর আগে অ্যাকচুয়ালি ওর ভিসা হয় নাই, এর আগেই সে ভিসা দিতে রিফিউজ করতেছে। এরপরে আমাকে অফার করতেছে তুমি এখানে আসার পর আমাদের যে টিউশন ফি আছে ওইখান থেকে €200 কেটে রাখবো, কেটে রাখা বাকিটা, ওরা অ্যাকচুয়ালি ডলারে কাউন্ট করে, $200 কাটবো, বাকিটা দিব। এখন আমি হিসাব করে দেখলাম যে ওই টাকা যদি আমি ওইখানে উঠাইতে যাই, দেন ওইখানে যাওয়া আসা থাকা, দেন $800 নিয়ে এসে কোনো কাজ হইতেছে না। তো পরে ওদেরকে বলছে যে ঠিক আছে তুমি আরেকবার অফার লেটার দাও। ওরা আরেকবার অফার লেটার ইস্যু করছে ঠিকই, কিন্তু বাকি যে টাকাটা আছে ওইটা আমি নিয়ে আসতে পারি নাই। এখন যদি আমি এজেন্সি থ্রু যাইতাম, মানে যে এজেন্সিগুলি ওইখানে আছে, তাহলে হয়তো বা ওই টাকা এজেন্সির থ্রুতে আমি বের করে ফেলতে পারতাম। এইটা একটা ব্যাপার আছে। এখন সবাইকে বলি যে কি করে কোন এজেন্সি আপনি অ্যাকচুয়ালি চুজ করবেন। এজেন্সি চুজ করার কিছু ব্যাপার আছে। আপনি দেখবেন যে ব্রিটিশ কাউন্সিলের নিজস্ব একটা সার্টিফিকেট আছে, সেটা ICF বলে। ওই ICF যে সার্টিফিকেটটা যে এজেন্সিগুলিতে পাওয়া দিছে বা যে এজেন্সির লোকরা পাইছে, তাহলে আপনি ধরে নেবেন যে ওই এজেন্সির লোকজন অনেক কিছু জানে, বা ওই এজেন্সির যে অ্যাকচুয়ালি সার্টিফিকেট হোল্ডার সে অনেক কিছু জানে, এবং ওই এজেন্সিগুলি বিট মোর রেগুলেটেড হয় ইউনিভার্সিটির দ্বারা। ওইখানে যাওয়া অস্ট্রেলিয়ার জন্য আছে, সবচেয়ে ভালো হয়েছে ব্রিটিশ কাউন্সিলেরটাই। এটা এবং এটা চেক করার ইজি সিস্টেম হইল, আমার ধারণা ছিল যে বাংলাদেশে এটা তেমন সার্টিফিকেট পাওয়ার হোল্ডার্স বা পাওয়া এজেন্সি কম। অ্যাকচুয়ালি না, বাংলাদেশেও প্রায় আই থিঙ্ক 160 জন আছে, 160টা এজেন্সি আছে যারা অ্যাকচুয়ালি ICF রেজিস্টার্ড। সো এটা চেক করার জন্য আপনি ব্রিটিশ কাউন্সিলে যাবেন, ওইখানে গিয়ে সার্চের ওই জায়গায় লিখেন যে এজেন্টের নাম বা এজেন্ট লিঙ্ক, ওইখানে গিয়ে ওই নাম বা কোনো কিছু দিলে দেখবেন আপনাকে শো করতেছে কোনটা ইংল্যান্ডে, কোনটা বাংলাদেশে, কোনটা অস্ট্রেলিয়া, কোনটা কোথায়, সব জায়গায়। সো এটাই আর কি। তো আমি প্রেফার করি যে অ্যাটলিস্ট চেক করে নেন যে এজেন্সিগুলি কার সঙ্গে যুক্ত, তারপর এজেন্সির কাছে পেপারস জমা দেন। অ্যাটলিস্ট আপনি নিশ্চিত থাকবেন যে এই এজেন্সিটা এই রেগুলেটেড বডির সঙ্গে যুক্ত আছে। সো যদি সে কোনো কারণে আপনার সঙ্গে ফ্রড করে বা কিছু করে, দেন আপনি কমপ্লেন করতে পারবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় ইউনিভার্সিটিগুলো নিজেরাই পাবলিশ করে রাখে যে এই ইউনিভার্সিটির সঙ্গে আমাদের কন্ট্যাক্ট আছে। হ্যাঁ, থাকে। আপনি ওই ইউনিভার্সিটির সঙ্গে যদি থাকে তাহলে ওই ইউনিভার্সিটিকেও মেসেজ করতে পারেন যে এই এজেন্সির লোক আমার সঙ্গে ফ্রড করছে। কারণ মোস্ট এজেন্সিগুলি অ্যাকচুয়ালি কমিশন বেসিস, ওরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কমিশন পায়। এটা এক জিনিস। আরেক জিনিস হচ্ছে, যদি আপনার থেকে সে এক্সট্রা টাকা নেয়, এটাও ওদের কাছে ডিক্লেয়ার করতে হয় যে এর থেকে আমি $100 বা $200 বা $500 বেশি নিতেছি আমার সার্ভিস চার্জ হিসেবে। সো এটা বিট মোর রেগুলেটেড। সো আপনি যখন পেপারস দিবেন, পেপারস দেওয়ার আগে ওই এজেন্সিগুলি খুঁজে বের করেন যে এজেন্সিগুলি অ্যাটলিস্ট রেগুলেটেড বডির সঙ্গে যুক্ত আছে। থ্যাংক ইউ।